ছোটখাটো নয়, এবার বিরাট বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নাম না করে আইপ্যাককে নিশানা মদন মিত্র। মমতাকে অন্ধকারে রেখে দুর্নীতির পেছনে এজেন্সি, মানে দলের ভাড়া করা এজেন্সির কথা বলতে চেয়েছেন মদন মিত্র। মমতার গায়ে যে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য। তৃণমূলের বহু পুরনো নেতাদের টাকা দিয়ে পদ পেতে হয়েছে। এই প্যাকওয়ালারা টাকা তুলে প্যাক আপ করছে। মমতার কানে চক্রান্তের খবর যেতেই সর্বত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে। TV9 বাংলায় বিস্ফোরক মদন মিত্র। আমাদের তখন তো হাসপ্যাক বা হ্যাকপ্যাক কিছু দরকার হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপিউট ছিল না। তৃণমূল ওয়াজ এ ভেরি ক্লিন পার্টি। হঠাৎ পার্টিতে যেভাবেই হোক, আমি কাকে ধরে কি ধরে আমি বলতেও পারি না, একটা এজেন্সি এসে গেল। এজেন্সি এসে ঘরে 6জন 8জন বসে আছি, সবাইকে বললো আমরা প্রত্যেকে আলাদা করে ইন্টারভিউ করবো। আর রটিয়ে দেওয়া হলো এরাই ক্ষমতার কেন্দ্রীকরণে রয়েছে, এরা যে নাম দেবে সেটাই হবে, মন্ত্রী হবে, MLA হবে ইত্যাদি। এরাই ঘরের 8জনকে আলাদা করে ইন্টারভিউ করে বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, ঠাকুরদার বাবার নাম কি, বাবা কোথায় কোন কলেজে পড়েছে, মা কলেজে পড়েছে কি না, বাবা মায়ের বিয়ে কবে হয়েছিল, এইসব করে একটা বিরাট কাগজ বানালো। তারপরে যাওয়ার সময় তোমায় বলে গেল আমি তোমার কেসটা দেখছি, তুমি তোমারটাও দেখছি, ওনারটাও দেখছি বলে নিজেদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি করে দিল। আপনি যে অভিযোগটা করেছিলেন, তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা স্পষ্ট কথা বলছি, আপনি কি পাওয়ার জন্যে লজ্জায় বলছে না, কারণ তারা টাকা দিয়েছে শুনলে তারা আর পাড়ায় বেরোতে পারবে না। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। তা আজকে আপনারা এই কথা বলছেন, 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। তারা বললো আমাকে ইয়ে দিলা, এবং এরকম হয়ে গেছিল মন্ত্রীর কাছে গিয়ে বলতো এই আমি অমুক প্যাক থেকে এসছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু সাফ। এইবার বোঝা যাচ্ছে কেন মদন মিত্র 2 দিন আগে TV9 বাংলাকে বলেছিলেন ক্লিন পার্টি চাই। মদন মিত্র যা বলতে চাইছেন তার নির্যাস এটাই যে আইপ্যাক নামক সংস্থা আসার আগে তৃণমূল ছিল ধোয়া তুলসী পাতা, তৃণমূল ছিল ক্লিন স্বচ্ছ একটা দল। আইপ্যাক আসার পর টাকা নিয়ে পদ বিক্রির এই প্রথা এসেছে বাংলায়, যা জেলা স্তরে এবং রাজ্য স্তরে ছড়িয়ে গেছে। মদন মিত্র আজ যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন তা বাংলার রাজনীতিকে আজকে কাঁপিয়ে রেখে দিতে পারে, সেই পোটেনশিয়াল বা সেই সম্ভাবনা এতে আছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। তাহলে কি বর্তমান যে মন্ত্রিসভা, সেখানে টাকা দিয়ে মন্ত্রী হওয়া লোক রয়েছেন? তাহলে যারা জেলা সভাপতি, সেখানে টাকা দিয়ে জেলা সভাপতি হওয়া লোক রয়েছেন? কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যেতে পারে মদন মিত্র আজকে যে গুরুতর অভিযোগ করেছেন। আসুন শুনেনি বিরোধীরা কি বলছেন, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুজন চক্রবর্তী কি বলছেন।
এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। আইপিএস আইএস অফিসারদের পোস্টিংকেও প্যাকপ্যাককে টাকা দিতে হচ্ছে। প্যাকপ্যাকে দু একজন শীর্ষকর্তাকে টাকা না দিলে ডিএম, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিপার্টমেন্ট, লোভনীয় ডিপার্টমেন্টের সেক্রেটারি হওয়া যাচ্ছে না। এবং এই অভিযোগ আমরা আমলাদের থেকে পাচ্ছি, এই অভিযোগ আমরা বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি যারা সরকারের হয়ে কাজ করে তাদের থেকে আমরা পেয়েছি। এমন কোন নেতা পাবেন না যে টাকা দিয়ে পোস্ট কেনেনি। দলের নেতারা এর আগে বহুবার বলেছে, আমরা তো বলেছি বটেই, হয়তো আপনারাও টের পেয়েছেন। মদন মিত্র এখন স্পষ্ট করে বলছেন এবং তারপর শেষমেশ এর দায় মমতার নয়, এই কথাটা এখন কোনো না কোনো ভাবে একটু সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলে হয়তো প্যাক বলছে। প্যাক বলুক আর ভাইপো বলুক, মমতাকে বাদ দিয়ে কোনো প্যাকও নয়, কোনো ভাইপোও নয়। স্বাভাবিকভাবেই বিরাট অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তার কারণ মদন মিত্র যেভাবে কোট আনকোট হাটে হাঁড়ি ভেঙেছেন তা দলের ভেতরে ভিত্তিকে কাঁপিয়ে রেখে দিয়েছে মনে করছেন অনেকেই। দলের মধ্যে আলোচনা করা উচিত, বাইরে নয়। মদন মন্তব্যে প্রতিক্রিয়া আর এক প্রবীণ নেতা ফিরহাদ হাকিমের। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। উনি তো এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা উচিত, এগুলো বাইরে উচিতই না। অভিষেক ছোট, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড়। সেই কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক আলোচনা ফের মদন মিত্রর মুখে। মমতা ভারত ব্যাপী মুখ, গোটা দেশ তাকে চেনে। অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছেন, ওকে অভিনন্দন। তৃণমূলে ক্ষমতার ভর কেন্দ্র বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্র। আমায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে নমিনেশন দিচ্ছে। আমি আপনাদের সামনে ফেলে দিচ্ছি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই। এর থেকে বড় পাপ আর হয় না। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে সে তো বেঈমান। তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে বিক্রি করে তার মুখটাকে যথেচ্ছভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা জিতেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? তাহলে আমার মদন মিত্রের কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? ববি, অরূপ, কারোর কোনো দাম নেই? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তার পরবর্তীকে। গোটা পার্টিটাকে তছনছ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পুরো লোকগুলোকে প্রো এজেন্সি করে, এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখো, মানুষের সঙ্গে রাখতে হবে না, তোমায় কিছু করতে হবে না, যা করার আমরা করিয়ে দেবো। সকালবেলা ওই লোকের সঙ্গে দেখা করবে, ওর সঙ্গে এক কাপ চা খাবে, থার্ড লোকটার সঙ্গে একটা বিড়ি খাবে, তারপরে লোকটার বাড়িতে গিয়ে একটা জিলিপি খাবে, তার বাড়িতে জিলিপিই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে? কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। হ্যাঁ, ছোট বড়োর ব্যাপার আছে না। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেহারা, একটা মুখ।
সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। শুধু তাই, রাজ্যবাড়ি তার একের পর এক সফর, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ। সজল বাবু, মদন মিত্র তো বলেছেন অনেক কথা, কিন্তু যা বলেছেন তার সারবত্তা এটাই যে এই আইপ্যাক নামক সংস্থাকে তিনি বলছেন ব্যাকপ্যাক নানা রকম কথা বলছেন। এই সংস্থাটা আসার আগে তৃণমূল ছিল ধোয়া তুলসী পাতা, এই সংস্থা আসার আগে তৃণমূল ছিল ক্লিন পার্টি, যাবতীয় দোষ নন্দ ঘোষের। এই সংস্থা এসেই টাকা নিয়ে পদ বিক্রি করেছে, ভোটে জেতানোর পেছনেও এদের কোনো কৃতিত্ব নেই। এতগুলো কথা মদন মিত্র গড় করে বলে গেলেন। দাদা, মদন মিত্র কিছু কথা বেশ গড় করে বলছিলেন, আমি তো ফোনে দেখতে পাচ্ছি না যে গড়াগড়ি খেতে খেতে বলছিলেন কিনা, কিন্তু কথা এত জড়িয়েছিল যে আমি সব কথা বুঝতে পারিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে ভাইপোকে উদ্দেশ্য করে কটাক্ষ করছেন, এজেন্সির কথা বলছেন, আর তৃণমূলের গায়ে শ্যাওলা পড়ে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে, পোকা ধরে গেছে তৃণমূলে, এই ধরনের কথাগুলো বুঝতে পেরেছি। হ্যাঁ, তো মুশকিল হচ্ছে এখন মদন দা কি গ্যামাক্সিন পাউডার নিয়ে তৃণমূলের গায়ে ছড়াবে, না মদনদার মুখের গন্ধ তাড়াতে গিয়ে তার মুখের মধ্যে ব্লিচিং পাউডার ঢালতে হবে, এই দুটোর কোনোটাই বুঝতে পারিনি। এখন দেখুন মাতালে কি না বলে, এখন এটার কি উত্তর দেব? যেগুলো বলেছেন যে সেটা যে খুব একটা খারাপ বলেছেন তা নয়, যে মমতার ছবি ছাড়া এরা সবাই ছবি হয়ে যাবে, এটা কিন্তু মানে খেয়ে দে ও জ্ঞানে সজ্ঞানে এবং অজ্ঞানে সর্বত্রই এটা কিন্তু মদন দা স্বীকার করেন, এটাতে কিন্তু কোনো ভুল নেই, এটাকে অস্বীকার করলে চলবে না। যে মদন দা এটা স্বীকার করছেন যে মমতার ছবি ছাড়া ওনারা সব ছবি হয়ে যাবেন, কিন্তু মুশকিল হচ্ছে এই যে তৃণমূলের গায়ে শ্যাওলা, তৃণমূলের গায়ে পোকা ধরে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আরো কি বললো কালকে আরেকটা অন্য চ্যানেলে, এখন সে কথাটা আপনার চ্যানেলে বলা যাবে কিনা জানি না, যে 10 কোটি টাকা দিলে মন্ত্রী। আমি তো সেই দিন থেকে বাবার সব সম্পত্তি, ঠাকুর দাদার সম্পত্তি বিক্রি করার কথা বলেছেন, আমাদেরও বলেছেন সজল বাবু, একই কথাই বলেছেন উনি। বলুন। আচ্ছা, তাহলে বহু লোক, তৃণমূলের বহু লোক তখন তো বাপ ঠাকুরদার সম্পত্তি সব বিক্রি করে মন্ত্রিত্ব কেনার চেষ্টা করবে না? হ্যাঁ, এইগুলো বলার পর তৃণমূল দলটা যে সকালবেলা মুখ দেখায়, মদনদার মুখের কথা ছেড়ে দিন, আমি বাদ দিয়ে দিলাম, ওনাকে আমি সিরিয়াসলি নিচ্ছি না। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে তারপরে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা রাস্তায় মুখ দেখায় বা এইসব অ্যাকশন, এইসব কথার বিরুদ্ধে রিয়াকশন দেয়, হ্যাঁ, অথচ শৃঙ্খলা রক্ষা কমিটি এখানে কিন্তু কোনো কাজ করছে না। কেন? কারণ ও মমতাকে ছুঁয়ে রেখেছে, অভিষেককে ছুঁড়ে ফেলেছে। এখানে কিন্তু আর শৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো কাজ আসছে না, কারণ উনি মমতাকে ছুঁয়ে রেখেছেন, অভিষেককে ছুঁড়ে ফেলে দিয়েছেন। অনেক ধন্যবাদ সজল ঘোষ, বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। এর একটু আগেই তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, শুনুন। আসলে উনি ঘুরিয়ে ফিরিয়ে কিছু না, এটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াই। এই লড়াইটা পিসিমণি এবং ভাইপোর লড়াই। এই ময়ূর সিংহাসনে কে কত তাড়াতাড়ি বসবে তার জন্য আড়াআড়ি ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে, সারা বাংলা জুড়ে নিচুর তলায় মারামারি খুনোখুনি চলছে। এখন আরো কার্যত অনেক কিছু দেখার অপেক্ষায়। কালীঘাট না ক্যামাক স্ট্রিট, ভাগের লড়াইয়ে জিতবে কে, এটাই হচ্ছে, কেউ কালীঘাটের দিকে, কেউ ক্যামাক স্ট্রিটের দিকে। আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গে। বিকাশবাবুর প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, শুনুন। স্বীকারোক্তি, এই প্রাঞ্জল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে এটা হতে পারে কি না, সেটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে। ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই, সবই ওর জ্ঞাতসারেই ঘটে। ওদের ঘরোয়া ঝগড়া এ নিয়ে আর কি মন্তব্য করব। রাজ্যের দুর্নীতির জন্য দায়ী আইপ্যাক, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে মদনবাবুর রাস্তায় নামছেন না কেন? তাহলে তো ওর দিদির মুখটা খুলে যায়। সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আর বলে ওদের ঘরোয়া ঝগড়া, মাসি পিসির ঝগড়া, কাকা ভাইপোর ঝগড়া, এই নিয়ে এত রাজনৈতিকভাবে আলোচনা করে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মমতার মুখ দেখেই সবাই জিতছে। হ্যাঁ, সেই জন্য সমস্ত দুর্নীতিটা মমতার মুখ দেখেই হচ্ছে।
আমি সে কথাই বলি, যত অপকর্ম রাজ্যে ঘটছে সব মমতার জন্যই ঘটছে, এইটা স্বীকার করতে বাধা কোথায়? দেখুন, এই খবর দেখার পর রাজ্যবাসীর অনেকের কাছ থেকেই আমরা ফিডব্যাক পাচ্ছি, SMS পাচ্ছি, ফোন পাচ্ছি, আমাদের PCR-এ ঘন ঘন ফোন বাজছে। সাধারণ মানুষ বলছেন এরপর এটা তৃণমূলের অন্দরের ব্যাপার হতে পারে না। তার কারণ যদি টাকা নিয়ে মন্ত্রী করতে হয় বা পদ দেওয়া হয়, সেই টাকা কি কনসার্ন নেতা পকেট থেকে দিয়েছেন? তিনি উসুল করেছেন জনতার টাকা। যদি অভিযোগ সত্য হয় তাহলে বাংলার রাজনীতিকে কাঁপিয়ে দেওয়া